কমার্স গাইডের সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রথমেই যে কথাটি বলা দরকার তোমাদের সামনে সেটা হলো, এতদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি কেন। তার মেন যে উদ্দেশ্য হলো সেটি হলো, তোমরা সবাই জানো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আরম্ভ হতে চলেছে এই চলতি মাসে, অর্থাৎ জুলাই মাসে। তো সুতরাং তাদের কোর্স কমপ্লিট করানো থেকে শুরু করে রিভিশন করানো, সাজেশন করে দেওয়া, পাশাপাশি তাদের এক্সাম নেওয়া, পুরোপুরিভাবে তাদের প্রিপারেশন করানোর জন্য প্রচুর সময় লাগে। তার জন্য আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, এই জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। আর আমি ক্লাসে যে সমস্ত স্টুডেন্টদের পড়াই, অর্থাৎ 11, 12 বিকম সেমিস্টারের আন্ডারে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সমস্ত সেমিস্টার যেগুলো পড়ায়, প্রতিদিনই ক্লাস করার পর রাতের বেলায় ভিডিওগুলো তৈরি করি। কিন্তু ভিডিওগুলো তৈরি করা হলে তো আর হয় না, ভিডিওগুলো এডিট করতে হয়। তো এডিট করতে প্রচুর সময় লাগে, তারপর ছাড়তে প্রচুর সময় লাগে। তো অনেক স্টুডেন্ট পড়াতে হয়, সময় পাওয়া যায় না। তাই আস্তে আস্তে এক এক করে ভিডিও আপলোড করব। হ্যাঁ, তোমাদের যদি কোনো ভিডিও সম্পর্কে ডাউট থাকে বা কোনো নতুন ভিডিও যদি তোমাদের জানার থাকে, সেই ভিডিও সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি তাহলে সেই ভিডিওগুলো করার চেষ্টা করবো। এবং কোনো স্টুডেন্টের থিওরি রিলেটেড কোনো সমস্যা থাকলে থিওরি বললে আমি সেই থিওরিগুলো দিয়ে দেবো। তো আমি আর সময় নষ্ট না করে আমি ফার্স্ট সেমিস্টারের এক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফাইনাল অ্যাকাউন্ট, সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে। স্ক্রিনে তোমরা সবাই দেখতে পাচ্ছ, চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট। তো আমরা ফার্স্ট ইয়ারে যা অ্যাকাউন্টস করবো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যা যা অ্যাকাউন্টস করবো, সমস্ত কিছুই সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, অর্থাৎ এক মালিকানা কারবারের অ্যাকাউন্টস করবো। তো এখানে যে আমরা ফাইনাল অ্যাকাউন্টে আলোচনা করতে চলে, সেটা এক মালিকানা কারবারের। বলা ভালো যে আদার দেন কর্পোরেট, অর্থাৎ কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট নয়, আদার দেন কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট, অর্থাৎ সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, এক মালিকানা কারবারের ফাইনাল অ্যাকাউন্টটা করছি। তো স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। তো আলোচনা করা যাক। প্রথমে কি লেখা আছে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ইট ইজ দ্য স্টেটমেন্ট প্রিপেয়ার্ড এট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড টু শো দ্য ফিনান্সিয়াল পজিশন অ্যান্ড পারফরমেন্স অফ দ্য বিজনেস। জিনিসটা বোঝা যাক। ফিনান্সিয়াল স্টেটমেন্ট হলো এমন এক স্টেটমেন্ট যেটা কিনা প্রস্তুত করা হয় কোন পার্টিকুলার একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে। তা আমরা সবাই জানি অ্যাকাউন্টিং পিরিয়ড কোনটা। অ্যাকাউন্টিং পিরিয়ড বলতে বেসিক্যালি আমরা বুঝে থাকি এপ্রিল মাস থেকে শুরু করে নেক্সট ইয়ারে মার্চ মাস, অর্থাৎ মার্চ মাসের শেষে। হ্যাঁ, তবে ঠিক কোনো কোম্পানি অ্যাকাউন্টিং ইয়ার শেষ করে থাকে ডিসেম্বর মাসে, সেক্ষেত্রে ডিসেম্বর মাসের 31 তারিখে হতে পারে। দ্য ফিনান্সিয়াল পজিশন, এখানে ফিনান্সিয়াল পজিশনকে বলতে কোনো কোম্পানির ব্যালেন্স শিটটাকে বোঝাচ্ছে। অ্যান্ড পারফরমেন্স অফ দ্য বিজনেস, বিজনেসের পারফরমেন্স বলতে সেই কোম্পানির প্রফিটটাকে ইন্ডিকেট করছে। এবার আমরা দেখবো যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি কি বিষয় উল্লেখ থাকে। উপরে লেখা আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইনক্লুডস নাম্বার 1 ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট থেকে আমরা কি জানতে পারি? কোনো কোম্পানির ফিনান্সিয়াল পজিশন জানতে পারি। লেখা আছে টু নো ফিনান্সিয়াল পজিশন। নাম্বার 2 প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস থেকে কি জানতে পারি? কোনো কোম্পানির পারফরমেন্স জানতে পারি। এরপরে দেখতে পাচ্ছ ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্ট কি? ইট মিনস দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার্ড আফটার ট্রায়াল ব্যালেন্স ইজ প্রিপেয়ার্ড। অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট জিনিসটা হচ্ছে যে এমন এক ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা কিনা প্রস্তুত করা হয় ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করার পর। ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইনক্লুডস, ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি কি জিনিস থাকে? একটা থাকে ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ কোনো কোম্পানির পারফরমেন্স থাকে। আর নাম্বার 2 থাকে ব্যালেন্স শিট, অর্থাৎ কোনো কোম্পানির ফিনান্সিয়াল পজিশন। এবার আমি আলোচনা করব ইনকাম স্টেটমেন্টটা কি। তো ইনকাম স্টেটমেন্ট হচ্ছে an income statement is a summary of accounts that affect the profit or loss of an enterprise. কোন কোম্পানির ইনকাম স্টেটমেন্ট বলতে সেই কোম্পানির ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লসটাকে ইন্ডিকেট করে। দেখতে পাচ্ছ, একে আছে ট্রেডিং অ্যাকাউন্ট, নাম্বার 2 তে আছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। আমি তোমাদের সামনে বিজনেসের অ্যাকাউন্টিং প্রসেস, বিজনেসের অ্যাকাউন্টটা কি প্রসেসে হয় সেটা দেখাবো। তো আমাদের দৈনন্দিন জীবন মানে রিয়েল লাইফে প্রচুর ট্রানজাকশন হয়। সেই ট্রানজাকশন গুলোকে প্রথমে রেকর্ড করা হয়। এই রেকর্ড করার 3টে ধাপে রেকর্ড করা হতে পারে। নাম্বার 1 জার্নাল, নাম্বার 2 সাবসিডিয়ারি বুক, এন্ড নাম্বার 3 জার্নাল।
তা আমরা সবাই জানি সাবসিডি বুক কি? সাবসিডি বুক হচ্ছে সাহায্যকারী বই। সাবসিডি বুকের মধ্যে সবার প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ক্যাশ বুক, নাম্বার 2 তে আছে পারচেস বুক, নাম্বার 3 তে সেলস বুক, নাম্বার 4 এ আছে পারচেস রিটার্ন বুক, নাম্বার 5 এ বিল রিসিভেবল বুক, নাম্বার 6 এ বিলস পেয়েবল বুক, এবং লাস্ট হচ্ছে জার্নাল প্রপার। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ট্রানজাকশন করে থাকে। তা আমাদের কাজটাকে লাঘব করার জন্য, কাজটাকে সহজ করে দেওয়ার জন্য অ্যাকাউন্টেন্টদের যে সমস্ত কাজ বেশি বেশি করে করা হয়, অর্থাৎ আমরা জানি যে সাবসিডি বুকের প্রথম কাজ ক্যাশ বুক। একটা কোম্পানির মধ্যে ক্যাশ ট্রানজাকশন প্রচুর থাকে, তাই যত ক্যাশ ট্রানজাকশন সব ক্যাশ বুকে রেকর্ড করা হবে। পারচেস বুকস, যদি কোনো পার্টির থেকে ক্রেডিটে গুডস পারচেস করা হয়ে থাকে সেটা পারচেস বুকে এন্ট্রি করা হয়। কোনো পার্টিকে যদি ক্রেডিটে গুডস সোল্ড করা হয় সেটা সেলস বুকে এন্ট্রি করা হয়। আর পারচেস রিটার্ন বুক, সেলস রিটার্ন বুক, বিলস রিসিভেবল বুক, বিলস পেয়েবল বুক। এই এন্ট্রিগুলো সবচেয়ে বেশি হয় বলে এর জন্য একটা বুক আলাদা করে খোলা হয়, যেটা সাবসিডি বুক। হ্যাঁ, এছাড়াও রিয়েল লাইফে অনেক ট্রানজাকশন হয় যেগুলো করা হয় না, তার জন্য আমাকে জার্নালের সাহায্য নিতে হয়। যেমন কোন একটা কোম্পানি মেশিন পারচেস করলো, অর্থাৎ এনি কাইন্ড অফ ফিক্সড অ্যাসেট পারচেস করলো, সেটা যদি ক্রেডিটে পারচেস করে তার জন্য জার্নালের সাহায্য নিতে হয়, কেন সাবসিডি বুকে এটি আসে না। এছাড়া ডেপ্রিসিয়েশন হতে পারে, ব্যাড ডেট হতে পারে। অর্থাৎ এইগুলো রেকর্ড করা হয় এই প্রসেসের মাধ্যমে। রেকর্ড করা হয়ে যাওয়ার পর সেইগুলোকে ক্লাসিফাই করতে হয় লেজারের মাধ্যমে। এন্ড দেন ক্লাসিফাই কমপ্লিট হয়ে যাওয়ার পর সেইগুলোকে সামারাইজ করতে হয় ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে। তারপর এটার একটা রেজাল্ট বের করতে হয়, বা ভালো অ্যানালাইসিস করতে হয়। সেটা কিসের মধ্যে করতে হয়? ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এন্ড ব্যালেন্স শিট। তারপর ইউজারকে এটার রেজাল্ট দিতে হয়। এটাই হচ্ছে বিজনেসের একটা ফুল অ্যাকাউন্টিং প্রসেস। এরপরে দেখতে পাচ্ছি যে ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্ট আমরা 3টে ধাপে ভাগ করব। প্রথম ধাপটার নাম হবে ট্রেডিং অ্যাকাউন্ট। অর্থাৎ এই ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারি? গ্রস প্রফিট। নেক্সট হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমরা কি ক্যালকুলেট করতে পারি? নেট প্রফিট। এবং লাস্ট স্টেপ হচ্ছে ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিট থেকে আমরা কোনো কোম্পানির ফিনান্সিয়াল পজিশন বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিবেচনা করতে পারি। আমাদের চ্যাপ্টারটার নাম কি ছিল? ফাইনাল অ্যাকাউন্ট। এখন এই ফাইনাল অ্যাকাউন্ট সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বিজনেস লাইফ। আর এই যে বিজনেস লাইফ হয়, এটাকে আমরা একটা পিরিয়ড অফ লাইফের মধ্যে ভাগ করতে পারি। তো এটা হচ্ছে একটা পিরিয়ড লাইফ, অর্থাৎ একটা পিরিয়ডের শেষে, অর্থাৎ পিরিয়ড অফ লাইফ মিনস 1 ইয়ারে, 1 ইয়ারের শেষে এর বিজনেস পারফরমেন্স কি। প্রতিটা বিজনেস বা বিজনেসের ওনার জানতে চাইছে এই যে 1 সাল বিজনেস করলো, বিজনেস করে তার বিজনেসের পারফরমেন্সটা কি আছে। প্রতিটা বিজনেস এটা জানতে চায়। এবং এই পারফরমেন্স জানার জন্য কিসের সাহায্য নিতে হয়? তখন আমাকে ফাইনাল অ্যাকাউন্টের সাহায্য নিতে হয়। আর এই ফাইনাল অ্যাকাউন্ট আমরা দুটো প্রসেসের মধ্যে করতে পারি। একটা ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, যেটা কিনা ইনকাম স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ব্যালেন্স শিট, যেটা কিনা পজিশন স্টেটমেন্ট। এমন না, ধরো আমার একটা বিজনেস যে লাইফ হয়, আমি মনে করছি একটা বিজনেস ওপেন করেছি, সেটা 20 বছর ধরে করবো। অর্থাৎ আজকে বিজনেস ওপেন করলাম, 20 বছর পর প্রফিটটা কামাবো, সেটা আমি কখনো ভাববো না। অর্থাৎ প্রতিটা বছর কি পরিমাণ প্রফিট কামাচ্ছি সেটা আমি বিবেচনা করব। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যাকাউন্ট। এবং এটা করতে গেলে আমাকে দুটো প্রসেসের মাধ্যমে করতে হবে। একটা স্টেপ হচ্ছে ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, যেখান থেকে প্রফিট ক্যালকুলেট করবো, অর্থাৎ বিজনেসের পারফরমেন্স দেখবো। আর একটা হচ্ছে ব্যালেন্স শিট, যেখান থেকে পজিশন স্টেটমেন্ট ক্যালকুলেট করবো। হ্যাঁ, আসল কথায় আসা যাক, ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এই ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করার উদ্দেশ্যটা কি? কোনো কোম্পানির প্রফিট ক্যালকুলেট করতে এটা কাজে লাগে। তাই লেখা যায় টু ফাইন্ড আউট প্রফিট। অর্থাৎ প্রফিট আমরা দুরকম হয়, একটা হচ্ছে গ্রস প্রফিট, যেটা করতে কিনা আমাকে ট্রেডিং অ্যাকাউন্টের সাহায্য নিতে, যেটা আগেই বলেছি। আর একটা নেট প্রফিট, যেটা করতে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের সাহায্য নিতে হয়। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা কি পেয়ে থাকি? কি বলেছে? প্রফিট ডিউ টু সেলস এন্ড পারচেস ইনক্লুডিং সাম ডাইরেক্ট এক্সপেন্সেস। আর নেট প্রফিট কি? নেট প্রফিট হচ্ছে ওভারঅল পিকচার অফ বিজনেস, বিজনেসের ওভারঅল পিকচারটা পেয়ে থাকি। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা কি পাই? বারবার বলছি যে প্রফিট ডিউ টু সেলস এন্ড পারচেস ইনক্লুডিং সাম ডাইরেক্ট এক্সপেন্সেস। একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক।
ধরা যাক এখানে লেখা আছে এক্সাম্পলটা কি, পারচেস 100 ইউনিটস @10 পার ইউনিট। অর্থাৎ আমি মনে করা হচ্ছে আমি পেনের বিজনেস খুলেছি এবং এক একটা পেনের দাম 10 টাকা করে, আমি 100টা পেন কিনেছি 10 টাকা করে, অর্থাৎ 1000 টাকার পেন কিনেছি। এবার এই পেনগুলো আমি মার্কেটে বিক্রি করতে চাই, অর্থাৎ বিক্রি করলাম, তাই লিখেছে সেলস 100 ইউনিটস @12 পার ইউনিট। অর্থাৎ আমি 100টা পেন যদি 12 টাকা দামে বিক্রি করি তাহলে কত পেলাম, 1200 টাকা পেলাম। তাহলে আমার প্রফিট কত হচ্ছে আমরা বুঝতে পারছি যে 1000 টাকা দিয়ে পেন কিনে 1200 টাকায় পেন বেচে দিলাম, অর্থাৎ আমার এখানে যে প্রফিটটা হলো সেই প্রফিটটা কত, 200 টাকা। ঠিক আছে, আমাকে মার্কেটে কিছু অ্যাড দিতে হবে। মনে করলাম এই অ্যাড অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট দিতে আমার খরচ হয়েছে 80 টাকা। তার মানে এই 200 টাকা তো আগে প্রফিট ছিল, আরো 80 টাকা খরচ করলাম। তার মানে এখন যে 200 থেকে 80 টাকা বাদ দিয়ে যে অবশিষ্ট রইল 120 টাকা, এটাও আমার একটা প্রফিট। তাহলে প্রথম প্রফিটটার নাম কি আর দ্বিতীয় প্রফিটটার নাম কি? প্রথম প্রফিটটা হচ্ছে গ্রস প্রফিট এবং দ্বিতীয় প্রফিটটা হচ্ছে নেট প্রফিট। হ্যাঁ, এখানে যে ব্র্যাকেটে লেখা ছিল কথাটা, প্রফিট ডিউ টু সেলস এন্ড পারচেস ইনক্লুডিং সাম ডাইরেক্ট এক্সপেন্সেস। অর্থাৎ গ্রস প্রফিট যখন ক্যালকুলেট করব, সেল আর পারচেসের ডিফারেন্সটা নেব এবং সাথে সাথে কিছু ডাইরেক্ট এক্সপেন্স থাকবে। সেল, পারচেস এন্ড ডাইরেক্ট এক্সপেন্স, এই নিয়ে আমরা যে ক্যালকুলেট করবো গ্রস প্রফিট। এবার তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ কি আছে, এক্সপেন্সেস। এক্সপেন্সেস কি আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ডাইরেক্ট এক্সপেন্সেস, তো আর একটা দেখতে পাচ্ছ ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট এক্সপেন্সেস কি, এক্সপেন্সেস আপ টু দ্য ফ্যাক্টরি লেভেল, অর্থাৎ ফ্যাক্টরি লেভেল অবধি যত খরচ করে থাকবো সেটা আমার ডাইরেক্ট এক্সপেন্সেস। আর এখানে কি বলেছে, ইনডাইরেক্ট এক্সপেন্স কি, এক্সপেন্সেস বিয়ন্ড ফ্যাক্টরি লেভেল, অর্থাৎ ফ্যাক্টরির বাইরে যা খরচ করব সেটা হচ্ছে আমার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এটা হচ্ছে আমি কিরকম বিজনেস, ধরা হচ্ছে যে আমি একটা পেনের বিজনেস খুলেছি, অর্থাৎ আমার বিজনেসটা এরকম, আমি একটা কারখানা আছে যেখানে পেন তৈরি করি এবং পেন তৈরি করে পেনগুলোকে বেচি। অর্থাৎ আমি যে উদাহরণটা দিলাম এই বিজনেস, এটা ম্যানুফ্যাকচারিং বিজনেসের জন্য। অর্থাৎ পেন তৈরি করতে গেলে আমাকে কিছু পেন তৈরি করতে পেনের কিছু ম্যাটেরিয়াল অর্থাৎ পেনের কাঁচামাল কিনতে হবে, ঠিক আছে তো। অর্থাৎ ফ্যাক্টরি অবধি যত খরচ করব সেটা হচ্ছে আমার সব ডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে পড়ছে। হ্যাঁ, এবার প্রশ্ন উঠতে পারে, ধরা যাক আমি তো আর পেন মার্কেট থেকে পেন কিনে আমি পেন বিক্রি করব, সেক্ষেত্রে তো আমার এটা লাগবে না, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমি আলোচনা করব, বাট একটু পরে। এবার আমি তোমাদের উদাহরণ দিই ডাইরেক্ট এক্সপেন্সের কিছু উদাহরণ। কি লেখা আছে, পাওয়ার ইউজড ইন ফ্যাক্টরি। তো আমরা জানি যে যখন ম্যানুফ্যাকচারিং বিজনেস হবে তখন তো আমার ফ্যাক্টরিতে যখন প্রোডাকশন অর্থাৎ পেন তৈরি করা হবে তখন আমার কিছু পাওয়ার লাগবে। তার মানে কি বলেছি, ফ্যাক্টরি লেভেল অব্দি যত খরচ করা হবে সেটা আমার ডাইরেক্ট এক্সপেন্স, ফ্যাক্টরির মধ্যেই খরচ করা হয়েছে। এরপরে বলেছে ওয়েজেস। তো ওয়েজেস আমরা কাদের দিই, ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত ওয়ার্কার বা লেবাররা জব করে তাদেরকে আমরা ওয়েজেস দিই। এবার আলোচনা করা যাক ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর উদাহরণে। রেন্ট অফ অফিস প্রেমিসেস, অর্থাৎ যেখানে আমার অফিসটা আছে অফিসের ভাড়া আছে, সেই ভাড়াটা সেই বাড়িটার মালিক অর্থাৎ ল্যান্ডলর্ডকে দিতে হবে। তাই রেন্ট অফ অফিস প্রেমিসেস এটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্স, অর্থাৎ এটা হচ্ছে ফ্যাক্টরি লেভেলের বাইরের খরচ। নেক্সট বলছে স্যালারি টু অফিস স্টাফ, অর্থাৎ অফিসে যে সমস্ত স্টাফরা জব করছে তাদের প্রতি মান্থে একটা করে রেমুনারেশন বা স্যালারি দিতে হয়, এটাও আমার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট অন লোন, বিজনেস করার জন্য আমি ব্যাংকের থেকে একটা মোটা টাকা লোন নিয়েছি, তার উপর তো প্রতি বছর একটা ইন্টারেস্ট দিতে হবে, তো এটাও আমার একটা খরচ, এটা হচ্ছে মানে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তো আমি যে এতক্ষণ যে এক্সাম্পল গুলো নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিজনেসের জন্য, ঠিক আছে। এবার আমি আলোচনা করবো তোমাদের সামনে ট্রেডিং বিজনেস নিয়ে, অর্থাৎ যেরকম যেই বিজনেসে মার্কেট থেকে পেন কিনে দোকানে পেন নিয়ে এসে পেনগুলো বেচলো, সেক্ষেত্রে মার্কেট থেকে পেন আনতে যতটা খরচ হবে সেটা ডাইরেক্ট এক্সপেন্সেস, এবং দোকানে পেন ঢুকে যাওয়ার পর সেই পেনগুলো বেচা থেকে শুরু করে যা খরচ হবে সেগুলো সব ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তো এখানে দেখতে পাচ্ছি কি লেখা আছে, অল এক্সপেন্সেস রিলেটেড ফ্রম পারচেস অফ গুডস। সেই সমস্ত এক্সপেন্সেসকে ডাইরেক্ট এক্সপেন্স বলবে যেগুলো গুডস পারচেস করতে। অল এক্সপেন্সেস রিলেটেড ফ্রম পারচেস অফ গুডস,
এটা বলছে ডাইরেক্ট এক্সপেন্স, একটু ব্র্যাকেটে আরো ভালো করে কথাটা লেখা আছে। কি লেখা আছে? এক্সপেন্সেস ইনকার টিল পারচেস গুডস রিচ দ্য ওয়ার হাউস, অর্থাৎ বলা ভালো ওয়ার হাউস অর্থাৎ গোডাউনে যতক্ষণ না মালগুলো পৌঁছবে ততক্ষণ অব্দি যা খরচ করা হবে সব আমার ডাইরেক্ট এক্সপেন্সেস। মনে করা হচ্ছে ধরো আমি একটা মোবাইল ফোনের বিজনেস খুলেছি, তাহলে মোবাইল ফোন আমাকে মার্কেট মানে বিদেশ থেকে অর্থাৎ ধরো কোরিয়া থেকে বেশ কিছু ভালো ভালো মোবাইল ফোন পাওয়া যায়, সেই মোবাইল ফোনগুলো কিনে আনছি। তো কিনে আনতে মোবাইল ফোনের দাম এবং মোবাইল ফোন আনতে কিছু গাড়ি ভাড়া লেগেছে, সেই গাড়ি ভাড়া খরচ, এটাও আমার ডাইরেক্ট এক্সপেন্সেস। এবার ইনডাইরেক্ট এক্সপেন্স কি বলেছে? অল এক্সপেন্সেস আদার দ্যান ডাইরেক্ট, ডাইরেক্ট এক্সপেন্সেস ছাড়া যদি কোনো খরচ হয়ে থাকে সেটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস। আমি যে উদাহরণগুলো নিয়ে আলোচনা করছি সেটা ট্রেডিং বিজনেস, অর্থাৎ যে সমস্ত বিজনেসে মার্কেট থেকে গুডস কিনে গুডস গুলো বেচে দেওয়া হয়। একটা উদাহরণ দেওয়া হয়েছে, ধরা যাক আমি 1 লাখ টাকার গুডস কিনেছি এবং গুডস গুলো বাইরে থেকে কিনে আনতে আমার কিছু ট্রান্সপোর্ট লেগেছে। তো ট্রান্সপোর্ট যে লেগেছে, ট্রান্সপোর্ট ধরে নিয়েছে 10,000 টাকা লেগেছে, তাহলে টোটাল খরচ কত হলো? 1,10,000 টাকা। তো বেসিক্যালি এখানে দেখো লেখা আছে, দেখতে পাচ্ছ ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড জিনিসটা কি? অর্থাৎ বাইরে থেকে গুডস গুলো পারচেস করব, পারচেস করে আমার দোকানে আনবো, এটা আনতে যত টাকা ট্রান্সপোর্ট চার্জেস লাগবে সেটাই হচ্ছে আমার ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড জিনিসটা কি? ক্যারেজ মানে তো গাড়ি ভাড়া, ইনওয়ার্ড কেন? গুডস কিনে আনছি অর্থাৎ পারচেস করছি, পারচেস মানে কি? গুডস ইন হচ্ছে দোকানে, তাই এটাকে বলছে ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড, পারচেস সংক্রান্ত খরচ। এবার বলে যে ডাইরেক্ট এক্সপেন্সের কিছু এক্সাম্পল, যেমন ডাইরেক্ট কিছু এক্সাম্পল লেখা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছে, পাওয়ার আছে, ফুয়েল আছে, ক্যারেজ ইনওয়ার্ড আছে, ওয়েজেস আছে এবং স্যালারি আছে। ওয়েজেস এন্ড স্যালারি। এবার প্রশ্ন হয় ওয়েজেস এন্ড স্যালারি কোথায় বসে আর স্যালারি এন্ড ওয়েজেস কোথায় বসে? লেখাটা তো দুটোই একই। সবার প্রথম দেখো এখানে দুটো পয়েন্ট লেখা আছে, একটা ফ্যাক্টরি লেভেল, তো এখানে লেখা আছে অফিস লেভেল। তো আমি বলি ফ্যাক্টরিতে লেবাররা কোথায় জব করে? লেবাররা ফ্যাক্টরিতে জব করে। তো লেবারদের আমরা কি দিই? লেবারদের আমরা ওয়েজেস দিই। আর তবে একটা কথা, ম্যানেজাররাও কিন্তু ফ্যাক্টরিতে জব করে। হ্যাঁ, কিছু কম কম ম্যানেজার, অনেক কম ম্যানেজার করে, কিন্তু ম্যানেজাররা করে। এবার আমার প্রশ্ন হলো ম্যানেজারদের আমরা কি দিই? ম্যানেজারদের আমরা স্যালারি দিই। তো ফ্যাক্টরিতে কারা বেশি কাজ করে? লেবাররা বেশি কাজ করে না ম্যানেজার বেশি কাজ করে? লেবাররা বেশি কাজ করে। অর্থাৎ তাই লেখা আছে লেবার গ্রেটার দ্যান ম্যানেজার, ওয়েজেস গ্রেটার দ্যান স্যালারি। তো এই দৃষ্টিতে প্রপোর্শন একটা ফ্যাক্টরিতে কার প্রপোর্শনটা বেশি থাকে? ওয়ার্কারের সংখ্যা বেশি থাকবে নাকি ম্যানেজারের সংখ্যা বেশি থাকবে? ওয়ার্কারের সংখ্যা বেশি থাকবে, তাই এখানে ওয়েজেস বড় আছে। এই দিক থেকে বিচার করলে ওয়েজেস এন্ড স্যালারিটা হচ্ছে ফ্যাক্টরি লেভেলের এক্সপেন্সেস, তাই এটা ডাইরেক্ট এক্সপেন্সেস। একই রকম ভাবে ম্যানেজাররা বেশি কাজ করে কোথায়? অফিসে, তাই ম্যানেজারদের আমরা স্যালারি দিই। আর অফিসে ওয়ার্কারদের সংখ্যা খুব কমই থাকে, তাই এখানে ওয়ার্কারদের আমরা কি দিই? ওয়েজেস দিই। তো সেই দিক দিয়ে দেখতে পারলে অফিসে ম্যানেজারের সংখ্যা বেশি থাকে, তাই লিখে ম্যানেজার গ্রেটার দেন ওয়ার্কার, তো স্যালারি গ্রেটার দেন ওয়েজেস। তাই বলছে স্যালারি এন্ড ওয়েজেস এই দিক থেকে বিচার করলে অফিস লেভেল এক্সপেন্স, তাই এটা একটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এরপরে আমি তোমাদের সামনে ডিটেলসে আলোচনা করব ইনডাইরেক্ট এক্সপেন্সেস নিয়ে। তো ইনডাইরেক্ট এক্সপেন্স জিনিসটা আগেই বলেছি, ডাইরেক্ট এক্সপেন্সেস ছাড়া যা যা এক্সপেন্স সবই ইনডাইরেক্ট এক্সপেন্সেস। বেসিক্যালি ইনডাইরেক্ট এক্সপেন্স কোথায় হয়? অফিস লেভেল এক্সপেন্স, এটাকে অফিস লেভেল এক্সপেন্স, অফিসে এই খরচগুলো হয়ে থাকে। তো ইনডাইরেক্ট এক্সপেন্স বেসিক্যালি দু রকমের হয়, একটা অপারেটিং এক্সপেন্সেস আর একটা নন অপারেটিং এক্সপেন্সেস। তো অপারেটিং এক্সপেন্সেস কি? দেখো লেখা আছে ডাইরেক্টলি লিঙ্ক উইথ বিজনেস অপারেশন, যেটা ডাইরেক্টলি লিঙ্ক করে বিজনেসের সঙ্গে সেটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস। তার কিছু উদাহরণ আছে, অফিস রেন্ট, স্টাফ স্যালারি, এক্সট্রা। আর নন অপারেটিং এক্সপেন্সেস কোনগুলো? নট ডাইরেক্টলি লিঙ্ক উইথ বিজনেস অপারেশন, যেটা সরাসরি বিজনেসের সঙ্গে যুক্ত নয়। এর এক্সাম্পল কি আছে? ইন্টারেস্ট অন লোন। আমি যদি একটু ডিটেলসে বোঝাই অপারেটিং এক্সপেন্স জিনিসটা কি, সেই সমস্ত এক্সপেন্স গুলোকে অপারেটিং এক্সপেন্সেস বলে যেগুলো কিনা বিজনেস অপারেট করতে গেলে অবশ্যই জরুরি। অর্থাৎ বিজনেস যদি আমি কন্টিনিউ করি তাহলে আমার অফিসের ভাড়া দিতে হবে, স্টাফকে স্যালারি দিতে হবে, এটা বাধ্যতামূলক দিতেই হবে বিজনেস যদি আমি কন্টিনিউ করি। তবে বিজনেস যদি কন্টিনিউ না করে, বিজনেস যদি আমি শাটডাউন করে দিই, বিজনেস যদি বন্ধ করে দিই,
তাহলে আমাকে ইন্টারেস্ট অন লোন বিয়ার করতে হবেই। অর্থাৎ আমি ধরা যাক বিজনেস করার জন্য ব্যাংকের থেকে লোন নিয়েছি, আমি বিজনেস বন্ধও করে দিই, আমাকে এই লোনের উপর ইন্টারেস্ট দিতে হবে। এটা হচ্ছে আমার নন অপারেটিং এক্সপেন্সেস। এরপরে দেখো অপারেটিং এক্সপেন্স আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে অফিস এন্ড অ্যাডমিশন এক্সপেন্সেস আর একটা হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। তো অফিস এন্ড অ্যাডমিশন এক্সপেন্স কি? অফিসের ভিতরকার খরচ। যেমন অফিসের ভিতরে কি কি খরচ হয় তোমরা সবাই জানো, অফিস রেন্ট, অফিস স্যালারি, depreciation on office equipment, depreciation on office furniture, electric bill of office, এই হয়। এবার বলছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অর্থাৎ কোনো গুড সেল করতে তার জন্য কি কি খরচ হয়, যেমন ডিস্ট্রিবিউশন করতে কি কি খরচ হয়। যেমন সেল করতে আমরা কি কি জানি, আমরা জানি সেল আর ডিস্ট্রিবিউশন করতে কি খরচ হয়। অ্যাডভার্টাইজমেন্ট একটা খরচ, বিজ্ঞাপন খরচ। তারপর ধরো ক্যারেজ আউটওয়ার্ড, এই খরচটা হয়ে থাকে। সেলস ম্যানেজার কমিশন, এখানে লেখা নেই, ম্যানেজার কমিশন লেখা আছে, সেলস ম্যানেজার কমিশন বেস্ট। নেক্সট হচ্ছে সেলস স্টাফ স্যালারি, এই খরচগুলো হয়ে থাকে। এরপরে দেখো একটা এতক্ষণ যা যা দেখালাম তার একটা ডায়াগ্রাম করেছি। এক্সপেন্সকে আমরা দুভাবে ভাগ করতে পারি, আগেই বলি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ইনডাইরেক্টে দুভাবে ভাগ করি, একটা অপারেটিং এক্সপেন্স আর একটা নন অপারেটিং এক্সপেন্সেস। আবার অপারেটিং এক্সপেন্সেসকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা অফিস এন্ড অ্যাডমিন এক্সপেন্স আর একটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এবার প্রশ্ন হলো, কখনো কখনো কোশ্চেনে আসে রেট, এইগুলো কি ডাইরেক্ট এক্সপেন্সেস না ইনডাইরেক্ট এক্সপেন্সেস? হ্যাঁ, এর অ্যান্সারটা হলো রেন্ট। বেসিক্যালি রেন্ট কোথায় বেশি ইউজ করা হয়, ফ্যাক্টরিতে না অফিসে? বেসিক্যালি দেখা যায় অফিসেই রেন্টটা বেশি ইউজ করা হয়, তাই এটা ইনডাইরেক্ট এক্সপেন্স অর্থাৎ অফিস লেভেল এক্সপেন্সেস। সেম ভাবে স্যালারি কাদের দিই? এমপ্লয়ীদের স্যালারি দিই। এমপ্লয়ি বেশি কাজ করে কোথায়, ফ্যাক্টরিতে না অফিসে? স্যার অফিসে কাজ করে, তাই স্যালারি সেদিক দিয়ে দেখতে গেলে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এবার আমি তোমাদের সামনে আলোচনা করব গ্রস প্রফিট কি করে ক্যালকুলেট করতে হয়। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গ্রস প্রফিট ক্যালকুলেট করার ফর্মুলা সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তোমরা সবাই 12 এর রেশিও অ্যানালিসিস শিখেছো, সেখানে নিশ্চয়ই গ্রস প্রফিট বের করার ফর্মুলা শিখেই এসছো। তো গ্রস প্রফিট বের করার ফর্মুলা কি? সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, তোমরা স্ক্রিনে আর একটা ফর্মুলা দেখতে পাচ্ছ, কি লেখা আছে? ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস। আমি পুরো ডিটেলসে উদাহরণে আসছি, তার জন্য একটা এক্সাম্পল লিখছি। সেই এক্সাম্পলটা দেখো তোমরা নিচেই দেখতে পাচ্ছ। ধরা যাক আমি 100টা পেন কিনেছি 10 টাকা দামে, আর 80টা পেন বিক্রি করেছি 15 টাকা। তার মানে আমি 100টা পেন কিনেছি 10 টাকা দামে, তাহলে 100টা পেন কিনতে আমাকে কত টাকা খরচ করতে হয়েছে? 1000 টাকা। তাহলে নিচে লেখা আছে পারচেস 100টা পেন 10 টাকা করে হলে 1000 টাকা, আর আমি 80টা পেন বিক্রি করেছি 15 টাকা করে, তাহলে কত? আমি 1200 টাকা পেয়েছি। এই দিক থেকে দেখতে গেলে আমি পেন বেচে 1200 টাকা পেয়েছি, আর পেন কিনতে 1000 টাকা খরচ করেছি। তার মানে সেদিক দেখলে আমার সেল হয়ে যায় 1200 আর পারচেস হয়েছে 1000, অর্থাৎ আমার 200 টাকা প্রফিট। এটা একটা প্রসেসে করেছি। আর একটা প্রসেস দেখো, আমি 80টা পেন বেচেছি 80 ইন্টু 15, অর্থাৎ 1200 টাকার পেন বেচেছি, আর পারচেস 80 ইন্টু 10 অর্থাৎ 800 টাকা। সেই দিকে দেখলে প্রফিট 400 টাকা। এবার আমার প্রশ্ন হলো কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, এটা না এটা? এই প্রসেসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট নাকি এই প্রসেসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? হ্যাঁ, আমার মনে হচ্ছে এই প্রসেসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তার কারণটা কি? আমি 100টা পেন কিনেছি কিন্তু বেচেছি কটা পেন? 80টা পেন। তো সুতরাং আমি যে আগে যেটা বললাম ভুল করেছি, সেটা 100টা পেন নিয়ে যুক্তিযুক্ত নয়। তার কারণ 20টা পেন তো এখনো আমার কাছে আছে, সেই 20টা পেন তো আমি বেচতে পারবো পরবর্তী বছরে, তখন বেচে তো আমি আরো টাকা কামাতে পারবো, তাই না? তাই আমার নিয়ম হচ্ছে যতগুলো পেন বেচবো ঠিক ততগুলো পেনের কস্ট প্রাইস নিতে হবে। অর্থাৎ আমি পেন বেচেছি 80টা, তার মানে আমি পারচেস করেছি 100টা পেন, কিন্তু আমাকে 80টা পেন নেবো, অর্থাৎ যতগুলো পেন বেচছি তার কস্টটা বের করবো। তো এই দিক দেখতে গেলে প্রফিট 400 টাকা। তো আমার কাছে বেটার হচ্ছে এই প্রসেসটা। তো ম্যাচিং প্রিন্সিপাল বলে আমরা পড়েছিলাম। তো ম্যাচিং প্রিন্সিপালটা কি আমি বলে দিচ্ছি। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ সেল আর পারচেস, এই সেল আর পারচেস এই দুটোকে মেলানো, এটাকেই বলে ম্যাচিং প্রিন্সিপাল। অর্থাৎ
ম্যাচিং প্রিন্সিপাল বলতে বোঝায় কস্ট শুড ম্যাচ দ্য রেভিনিউ, অর্থাৎ রেভিনিউর সাথে কস্টের ম্যাচ করানোকেই বলে ম্যাচিং প্রিন্সিপাল। তো এখানে গ্রস প্রফিট কিসের ইন্ডিকেট করে? ম্যাচিং প্রিন্সিপালের ইন্ডিকেট করে। আর একটা উদাহরণ দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ। ধরা যাক আমার আগের বছরে 20টা পেন বেঁচেছিল, অর্থাৎ আগের বছর যে পেনগুলো কিনেছিলাম 10 টাকা দিয়ে কিনেছিলাম, এবছর আমি আরো 100টা পেন কিনেছি 10 টাকা দিয়ে। ঠিক আছে, এবার বলেছে আমি 70টা পেন বেচে দিয়েছি। আমার প্রশ্ন হলো আমি এবছর কতগুলো পেন ম্যাক্স টু ম্যাক্স বেচতে পারবো? 20টা পেন আগের বছরে ছিল আর 100টা পেন এবছর কিনেছি, তাহলে ম্যাক্সিমাম আমি এবছর 120টা পেন বেচতে পারবো। তাই এখানে লিখেছি টোটাল গুডস এভেলেবেল ফর সেল, অর্থাৎ ম্যাক্সিমাম কতগুলো পেন বেচতে পারবো? 120টা পেন বেচতে পারবো। কিন্তু আমি অ্যাকচুয়ালি পেন বেচেছি কটা? 70টা। তাই লিখেছি অ্যাকচুয়ালি সোল্ড আউট 70টা। তার মানে আমার গোডাউনে এখনো পেন কতগুলো বেঁচে আছে? 120টা পেন বেচতে পারবো, তার মানে 70টা বেচে দিয়েছি। আমার গোডাউনে এখনো 50টা পেন বেঁচে আছে। এটাই হচ্ছে আমার স্টক ইন হ্যান্ড বা ক্লোজিং স্টক বলতে পারি। তো দেখো আমি আগেই লিখেছিলাম কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলাটা আগে হয়তো বুঝতে পারছিলাম না, এখন আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। কারণটা কি? দেখো আমার কাছে 20টা পেন ছিল, তার মধ্যে আমি আরো 100টা পেন কিনেছি, অর্থাৎ 20 আর 100, তাহলে 20টা কি ছিল? ওপেনিং স্টক, আর পারচেস হচ্ছে 100, তাহলে দুটো যোগ করলাম, ওপেনিং স্টক আর পারচেস, অর্থাৎ আমার 120টা পেন হলো। এবার এর মধ্যে বলেছে কি কতগুলো পেন আমার কাছে এখনো বেঁচে আছে। দেখো আমরা আগে উদাহরণে দেখেছি 50টা পেন বেঁচে আছে, তাহলে 50টা পেন যদি বাদ দিয়ে দিই তাহলে কি বাকি পেন বেচতে পারবো? 70টা পেন বেচতে পারবো। এবার দেখো আমি যদি এটা ভ্যালুতে আসি, আমার বছরের শুরুতে পেন করা ছিল 20টা পেন, এক একটা পেনের দাম 10 টাকা করে হলে 20 × 10 200 টাকা। এবার আমি 100টা পেন কিনছি, 10 টাকা করে যদি হয় তাহলে 100 × 10 1000 টাকা, 200 আর 1000 কত হলো? আমার 1200 টাকা। তার মধ্যে কতটা পেন আমার কাছে এখনো স্টক থেকে যাচ্ছে? 50টা পেন। 50 × 10 করলে কত হয়? 500 টাকা। তার মানে 200 যোগ 1000 1200, 1200 থেকে 500 বাদ দিলে 700। এটা হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ যেই পেনগুলো বেচতে চলেছি তার কস্ট কত? যেই পেনগুলো বেচতে চলেছি তার কস্ট হচ্ছে 700 টাকা। এতক্ষণ যা ডিসকাস করলাম সেখান থেকে আমরা গ্রস প্রফিটের ফর্মুলা কি আসতে পারি? সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট হয়। এবার কস্ট অফ গুডস সোল্ড তো আমরা পড়েইছি, কস্ট অফ গুডস সোল্ড কি করে বের করলাম? দেখো কিছুক্ষণ আগে করলাম ওপেনিং স্টক সাথে পারচেজ যোগ করলাম, ঠিক আছে, তার থেকে ক্লোজিং স্টক বাদ দিলাম। ওপেনিং স্টকের সঙ্গে পারচেজ যোগ করে যদি ক্লোজিং স্টকটা আমি বাদ দিয়ে দিই তাহলে আমার কি হচ্ছে? কস্ট অফ গুডস সোল্ড। ফর্মুলা আছে যেমন অ্যাডজাস্টেড পারচেজ, এই কস্ট অফ গুডস সোল্ডটাকেই আমরা অ্যাডজাস্টেড পারচেজ বলতে পারি। এবার আমি ঘুরিয়ে বলতে পারি অ্যাডজাস্টেড পারচেজের সঙ্গে যদি ডাইরেক্ট এক্সপেন্স যোগ করি তাহলে কস্ট অফ গুডস সোল্ড বেরোয়। অ্যাডজাস্টেড পারচেজের সঙ্গে যদি ডাইরেক্ট এক্সপেন্স যোগ করি তাহলে আমার বেরোবে কি? গ্রস প্রফিট বেরোবে। নেক্সট কি আগেই লেখা ছিল ওপেনিং স্টকের সঙ্গে পারচেস, এটা কি ইন্ডিকেট করে? আমি এতগুলো গুডস মার্কেটে বেচতে পারবো, তাই লেখা আছে কস্ট অফ গুডস এভেলেবেল ফর সেলস। আর কি লেখা আছে? কস্ট অফ গুডস এভেলেবেল ফর সেলস, তার থেকে যদি আমি ক্লোজিং স্টক বাদ দিয়ে ডাইরেক্ট এক্সপেন্স যোগ করি তাহলে আমার গ্রস প্রফিট বেরোয়। এবার প্রশ্ন হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টটা কি করে প্রিপেয়ার করব? তোমরা দেখো আমরা যখন প্রথম ফর্মুলা দিলাম, প্রথম ফর্মুলায় কি লেখা ছিল? ওপেনিং স্টক প্লাস পারচেস, অর্থাৎ ওপেনিং স্টক প্লাস পারচেস। ওপেনিং স্টকটাকে আমি যেদিক দেখাবো পারচেসটাকে সেম দিকেই দেখাতে হবে। তার মানে ওপেনিং স্টক দেখো আমার কোন দিকে আছে? ডেবিটে আছে, তাহলে পারচেস ওই দিকেই এসছে, ঠিক আছে। এবার প্রথম ফর্মুলা যদি দেখো, প্রথমে ফর্মুলা কি ছিল? ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক, অর্থাৎ ওপেনিং স্টক আর পারচেস যেদিক আছে এটা ক্লোজিং স্টক মাইনাস আছে, অর্থাৎ ওপেনিং স্টক আর পারচেস যেদিক থাকবে ক্লোজিং স্টক তার ঠিক অপোজিট থাকবে, তাই এটা ক্রেডিট সাইডে দেখানো হয়েছে। আর ডাইরেক্ট এক্সপেন্স কি আছে? প্লাস, তাহলে ওপেনিং স্টক পারচেস যেদিকে আছে ডাইরেক্ট এক্সপেন্স সেদিকে থাকবে, ঠিক আছে। দেখো আমি আগেই বলেছি কস্ট অফ গুডস সোল্ড বের করার ফর্মুলাটা কি? প্রথমেই লেখা ছিল ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস মাইনাস কস্ট অফ মাইনাস ক্লোজিং স্টক। তো দেখো ট্রেডিং অ্যাকাউন্টে কি লেখা আছে? ট্রেডিং অ্যাকাউন্টে দেখো প্রথমে লেখা আছে কি ফর্মেটে আগেই বলা ছিল ওপেনিং স্টক পারচেস আর ডাইরেক্ট এক্সপেন্সেস, তিনটে একই দিকে ছিল, অর্থাৎ তিনটে যোগই ছিল তাই একই দিকে। আর মাইনাস ছিল ক্লোজিং স্টক, অর্থাৎ ওপেনিং স্টক পারচেস আর ডাইরেক্ট এক্সপেন্স যেদিক থাকবে ক্লোজিং স্টক তার ঠিক
অপোজিট সাইডে থাকবে, তাই এখানে ক্লোজিং স্টক এই দিক লেখা হয়েছে। ঠিক আছে, এই তিনটে যোগ করে আর এটা বিয়োগ করে কি হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। আর অপোজিট ভাবে যদি দেখি, দেখো এইদিকে ক্রেডিট সাইড, এটাও তো একটা ট্রেডিং অ্যাকাউন্ট, এটা ক্রেডিট সাইডে হচ্ছে সেল, আর এইদিকে দেখো কি লেখা আছে, এইদিকে লেখা আছে কস্ট অফ গুডস। কারণ আগেরটাই করেছি, এই সাইডে কস্ট অফ গুডস সোল্ড বেরিয়েছে, তাহলে এইদিকে সেল, এইদিকে কস্ট অফ গুডস, তাহলে ব্যালেন্স করে কি বেরোচ্ছে, গ্রস প্রফিট।